স্বাগত দীপ্ত নিউজ আপডেটে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশকে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিবে বিশ্বব্যাংক। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ আগ্রহের কথা জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। এছাড়াও জ্বালানি ও সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। এ সময় তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে চলতি অর্থ বছরে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিবে তার সংস্থা। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আরও জানান, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাত সংস্কারে সহায়তা করবেন তারা। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সহযোগিতার হাত বাড়াতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। বুধবার সংস্থাটির প্রশাসক সামান্থা পাওয়ার সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। বলেন, যোগাযোগ, জ্বালানি, বিচার ব্যবস্থা ও তারুণ্যের বিকাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ। একই দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেন বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে। এ সময় তিনি জানান, বাংলাদেশে সোলার প্যানেল প্রস্তুত করতে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা। বৈঠকে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করে দুই দেশ। বুধবার নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের পরিস্থিতি তুলে ধরেন তিনি। বিশ্বের 10% দেশের মানুষ উন্নত জীবনযাপন করছে এবং প্রতিনিয়ত উন্নত হচ্ছে, আর এ কুফল পড়ছে বিশ্বের বাকি 90% দেশের মানুষের ওপর। বাংলাদেশ তার মধ্যে একটি। সুন্দর পৃথিবী পেতে হলে পরিবেশ বিপর্যয়ের মূল কারণ খুঁজে দেখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এছাড়াও ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা। বৈঠক করেছেন সোশ্যাল বিজনেসের সাথে জড়িত বিভিন্ন সংগঠনও। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন শহরের বেশ কিছু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পটুয়াখালীতে গত 3 দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দিনাজপুরে গত 12 ঘন্টায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট যানবাহনগুলো চলাচল করছে, তবে শহরের বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালী, পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই বর্ষার জন্য তো কাজ কাম টোটালি বন্ধ হয়ে গেছে, চলাফেরা বড় কষ্ট। 3-4 দিন টানা বৃষ্টি হইতেছে, বাজারে মানুষজন কম, কাস্টমার কম, এটা আমাদের অনেক সমস্যা হচ্ছে। পড়ালা বেতন পড়ছে, ঘরের ভাড়া আছে, কারেন্ট বিল আছে। ধান হালাম আবার বৃষ্টি আইতে আছে, রাত্র বৃষ্টিতে সিডে হয়ে যাইতে আছে। আজও শিল্পাঞ্চল আশুলিয়ার 17টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে, খোলা কারখানাগুলোতে শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে 9টি কারখানা। বাকি 8টি কারখানায় রয়েছে সাধারণ ছুটি। এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছে র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত ও 20 জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বোয়ালি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শামেশঘর গ্রামের সাব্বিরের স্ত্রী সাবিনা আক্তার, তেওতা গ্রামের ইকবালের স্ত্রী বিথি আক্তার এবং ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী কলি বেগম। নিহতরা তারা সীমা পোশাক কারখানার শ্রমিক। গোলরা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, বাস ট্রাকের সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ট্রাকটি সড়ক থেকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই 2 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 1 জন মারা যান।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই। এরই মধ্যে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে আজ মুম্বাইয়ের সব স্কুল কলেজ বন্ধ ছিল, জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এর আগে বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের বিভিন্ন অংশে প্রায় 275 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বিভিন্ন রাস্তায়। ভারী বৃষ্টির কারণে ব্যাহত হয় বিমান চলাচলও। রেল লাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ড্রোন ফুটেজ থেকে দেখা গেছে প্লাবিত মহাসড়কে যানবাহনের জট বেঁধে আছে। পাকিস্তানে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘাতে অন্তত 25 জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আফগানিস্তান সীমান্তের কাছে উত্তর পশ্চিমাঞ্চলীয় খুররম জেলায় 5 দিন আগে একটি জমি নিয়ে বিরোধের শুরু। এরপর সংঘাতের সূত্রপাত। সংঘর্ষে অন্ততপক্ষে 75 জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খুররমের প্রশাসনিক কর্মকর্তা জানান প্রচুর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এই সংঘর্ষ বন্ধের চেষ্টা করলেও লাভ হয়নি বলেও জানায় কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে খুররমে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। পাকিস্তান সুন্নি প্রধান দেশ, দেশটিতে মোট জনসংখ্যার মাত্র 15% শিয়া মুসলিম। লেবাননে সাময়িক যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় বুধবার সারা রাত লেবাননের বেকুয়া শহরে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর আগে একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা মিত্রের দেশগুলো লেবাননে 21 ঘণ্টার জন্য হামলা বন্ধের আহ্বান জানায়। লেবাননে অব্যাহত বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালানোর প্রস্তুতির ঘোষণার পরই এ বিবৃতি দেয় পশ্চিমা দেশগুলো। এদিকে লেবানন আরেকটি গাজা হতে পারে না বলে মন্তব্য করে হত্যা ধ্বংস বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বুধবারে লেবাননে ইসরায়েলি হামলায় আরও 72 জনের প্রাণ গেছে। খেলার খবর। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান আগামী মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। তিনি আরও জানান টি-20 বিশ্বকাপ ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ, তবে খেলে যাবেন ওয়ানডে। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেট থেকেও অবসর নেবেন তিনি। সাকিব জানান অবসরের বিষয়ে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা হয়েছে। গত 5 আগস্টের পর থেকে দেশের বাইরে রয়েছেন সাকিব। পুরো সময়টাতে কাউন্টি সহ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আগামী মাসে দেশে আসলে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছেন সাকিব। এটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, তো ওটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবে ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল কানপুরে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গ্রিন পার্ক স্টেডিয়ামে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে সফরকারীরা। হালকা ওয়ার্ম আপ আর ক্যাচিং প্র্যাকটিসের পর নেট সেশনও করে টাইগাররা। ব্যাটারদের নিয়ে ব্যস্ত সময় পার করেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে দিনের কাজ শুরু করেন বারমুডার এই নাগরিক। এরপর কাজ করেন সাদমান, জাকির, মোমিনুল, মুশফিক, লিটন, মিরাজ ও সাকিব। কানপুরের প্রচণ্ড দাবদাহের মাঝেও লম্বা সময় নেটে ব্যাটিং করেছেন সাকিব। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।